Dear students, Assalamu alaikum. Welcome to my another session. Today I will discuss the preface of simple, complex and compound sentence. Dear students, আজকে আমি ক্লাস 9, 10 এবং 11, 12 স্ট্যান্ডার্ডের একটি টপিক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, এটি আমার ভাষায় আমি বলে থাকি যে এটি হলো সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে বুঝবো যে কোনটি সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটি কম্পাউন্ড? আমি আমার ভাষায় বলে থাকি এটি হলো এর বংশ পরিচয়। তাই তোমরা যদি এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, আই এম মোহাম্মদ রায়হান আলী, assistant teacher, Cantonment Public School and College, Rangpur. So the class is being presented by me and this is all about me. Student, আমাদের আজকের টপিক হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এর স্টুডেন্ট, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে জানার আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হলো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কী। এর স্টুডেন্টস, প্রথমে দেখি আমরা ফাইনিট ভার্ব কী। The verb by which we can identify tense is called a finite verb. ওই সংজ্ঞা আছে অনেক বড়, তবে সহজ ভাষায় এক কথায় মনে রাখার মতো সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্সকে আইডেন্টিফাই করা যায়, ওই ভার্বই হলো ফাইনিট ভার্ব। লুক অ্যাট দি এক্সাম্পল, আই স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে দুইটি ভার্ব আছে, একটি হলো স, এটি হলো প্লেয়িং। ডিয়ার স্টুডেন্টস, এখানে কোনটি ফাইনিট ভার্ব? এখানে সটি হলো ফাইনিট ভার্ব। কোনটি দ্বারা খুব সহজেই বোঝা যাচ্ছে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্লেয়িংটি কেন ফাইনিট ভার্ব নয়? কারণ প্লেয়িংটাকে আমরা কোন কন্টিনিউয়াস বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে গেলে সামনে এম ইজ আর লাগতো, ফার্স্ট কন্টিনিউয়াস বলতে গেলে সামনে ওয়াজ ওয়ার লাগতো। তার মানে এটি হলো ফাইনিট এবং এটি নন ফাইনিট। স্টুডেন্টস, আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, আই হ্যাভ সিন দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে তিনটি ভার্ব আছে, হলো হ্যাভ, একটি সিন, একটি হলো প্লেয়িং। কোনটি ফাইনিট ভার্ব? ডিয়ার স্টুডেন্ট, এখানে হ্যাভ হলো ফাইনিট ভার্ব। কারণ হ্যাভ দ্বারাই আমরা টেন্স নির্ধারণ করতে পারি। হ্যাভ আছে বিধে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যেত, উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট হয়ে যেত। তাহলে এখানে ফাইনিট ভার্ব হলো হ্যাভ। ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পারলাম যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় সেটি হলো ফাইনিট ভার্ব। এবার নন ফাইনিট ভার্ব কি? যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় না, অর্থাৎ যে ভার্ব, ভালো করে শোনো, যে ভার্ব তার সাবজেক্টের নাম্বার, পার্সন অনুযায়ী এবং এর টেন্স ভয়েস অনুযায়ী নিয়ন্ত্রিত নয়, সেটি হলো নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব তিন প্রকার। নাম্বার ওয়ান হলো ইনফিনিটিভ, দেন জিরান্ড এবং আরেকটি হলো পার্টিসিপল। আমরা নন ফাইনিট ভার্বও বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসি ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা দেখতে কীরকম, চেহারা কীরকম? চেহারা হলো ভার্বের আগে টু থাকে, মূল ভার্ব তার আগে টু থাকবে। ভার্ব কোনটি? যেমন ডু, ওয়াক ইত্যাদি যদি ভার্ব মনে করো তাহলে ডু হলে সামনে টু যোগ হবে টু ডু, হবে টু ওয়াক, টু স্পিক, টু সুইম। এগুলো হলো ইনফিনিটিভের গঠন। চেহারা এরকম হবে। শুধু এরকম চেহারা হলেই হবে না, কী হতে হবে? কাজ হতে হবে নাউনের মতো। কাজ হতে হবে কিসের মতো? নাউনের মতো। এরকম চেহারা নিয়ে নাউনের মতো কাজ করবে, তখন সেটি হলো ইনফিনিটিভ। স্টুডেন্টস, নাউন সাধারণত অনেক ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, তবে খুব পপুলার ক্ষেত্রে হলো পাঁচটি। নাউন সাধারণত পাঁচ জায়গায় ব্যবহৃত হয়। নাউন বা প্রোনাউন, অর্থাৎ নাউন ও নাউন ইকুইভ্যালেন্ট আমরা বলবো। নাউন বা নাউনের মতো ক্ষমতা রাখে এরকম শব্দগুলো বা পার্টস অফ স্পিচ পাঁচ জায়গায় ব্যবহার হয়। সেটা কোথায়? সাবজেক্ট হিসেবে, একটি বাক্যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে এবং অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। একটি বিস্তারিত আলোচনা আমরা পরে এই বিষয় নিয়ে কথা বলবো। তবে এটুকু তোমরা নিশ্চিত থাকো যে কোথাও বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন হতে হবে। তার উপর ভিত্তি করে তোমরা দেখো, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক, ঘটনাটা হলো ওয়াকের আগে টু আছে, পরে নাউনের মতো কাজ করেছে। কেন? কারণ ওটা সাবজেক্ট হিসেবে বসেছে। কারণ আমি রহিম যদি বসাই, রহিম ইজ এ বয়, রহিম যদি সাবজেক্ট হিসেবে বসে নাউন হয়, তো এখানেও সাবজেক্ট হিসেবে টু ওয়াক বসে নাউনের মতো কাজ করছে, তার মানে এটি হলো নাউন। এর স্টুডেন্টসটা যেহেতু নাউনের মতো কাজ করছে, তার মানে এটি হলো ইনফিনিটিভ। কেন ইনফিনিটিভ? কারণ এখানে ভার্বের আগে টু আছে। সেম এক্সাম্পল, ডিয়ার স্টুডেন্টস, এখানে আই লাইক টু প্লে ইন দ্য ফিল্ড, এখানে প্লেয়ের আগে টু বসে, এটা অবজেক্টের জায়গায় বসেছে।
আই লাইক টু প্লে, আমরা অবজেক্ট কীভাবে চিনবো? ভার্বকে যদি কী দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়। তো প্রশ্ন করো আই লাইক টু প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে ভালোবাসি। কী করতে ভালোবাসি? খেলতে। মানে এটি অবজেক্ট, তার মানে নাউনের মতো কাজ করতেছে, তার মানে এটি হলো ইনফিনিটিভ। এবার আসি আমরা জিরান্ড। জিরান্ড কি ডিয়ার স্টুডেন্ট? জিরান্ড হলো ওই একই রকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের মতো কাজ করে সেটি জিরান্ড। তো ইনফিনিটিভ যেখানে যেখানে বসে আমার জিরান্ডও সেখানে সেখানে বসতে পারে। এবার তোমরা এক্সাম্পল লক্ষ্য করো, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে বসেছে, তার মানে এটি হলো জিরান্ড। কোনো অবজেক্ট হিসেবে বসেছে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আই লাইক ড্রয়িং, তার মানে এটি হলো জিরান্ড। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছো বলে আমি আশা করতে পারি। এবার আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো তা হলো ক্লোজ। ক্লোজ না জানলে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে কোনো ধারণা রাখতে পারবে না। ডিয়ার স্টুডেন্টস, ক্লোজ কি? পার্টিসিপল আমরা আলোচনা করা হয়নি এখনো। পার্টিসিপল হলো তিন প্রকার। ডিয়ার স্টুডেন্টস, আমরা কোনো জিরান্ড এবং ইনফিনিটিভ আলোচনা করলাম, পার্টিসিপলটা ভুলে গেছিলাম। পার্টিসিপল হলো তিন প্রকার। প্রথমটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপলটা হলো জিরান্ডের মতো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এর গঠন জিরান্ডের মতো দেখতে, কিন্তু ডিয়ার স্টুডেন্টস জিরান্ড কাজ করে নাউনের মতো, কিন্তু পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। সব পার্টিসিপলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কী জিনিস? যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাই হলো অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, লুক এ রুলিং স্টোন গ্যাদার্স নো মোস। এখানে স্টোনটা হলো নাউন, কোয়ালিফাই করতেছে রুলিং শব্দটা। স্টোনের আগে আমরা যে কোনো অ্যাডজেক্টিভ বসাতে পারি এই জায়গায়, কিন্তু যেমন ধরো এ বিগ স্টোন, তাহলে বিগটা অ্যাডজেক্টিভ। এ হোয়াইট স্টোন, হোয়াইটটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ওয়েটি স্টোন, ওয়েটিটা হলো অ্যাডজেক্টিভ। এগুলো তোমরা জানো। সেম কাজ করেছে রুলিং শব্দটি, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করলেই সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটি এক্সাম্পল দেখো, আই স এ রানিং কার। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই কার, এই শব্দটি নাউন, এই কারকে কোয়ালিফাই করতেছে রানিং, তার মানে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হলো ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V3, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ডু, ডিড, ডান। তাহলে এখানে ডান ফর্মটি বসবে ডিয়ার স্টুডেন্টস। তাহলে ডান ফর্মটি ভার্বের V3 ফর্ম বসে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হলো পাস্ট পার্টিসিপল। লুক এট দি এক্সাম্পল, হি ইজ লিভিং উইথ এ ব্রোকেন হার্ট। ইজ লিভিং উইথ এ ব্রোকেন হার্ট, সে ভাঙা হৃদয় নিয়ে বসবাস করছে। ব্রোকেন ডিয়ার স্টুডেন্টস, হার্ট হলো নাউন, তার আগে ব্রোকেন শব্দটি ভার্বের V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ব্রোকেন হার্টের আগে জায়গায় আমরা ব্রোকেনের জায়গায় পিওর হার্ট বলতে পারি, তাহলে পিওরটা অ্যাডজেক্টিভ। আমরা এখানে ডিয়ার স্টুডেন্টস উইথ এ পিউরিফাইড হার্ট বলতে পারি ডিয়ার স্টুডেন্টস, তাহলে পিউরিফাইডটা হলো অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, বিগ হার্ট বলতে পারি, তাহলে বিগটা হলো অ্যাডজেক্টিভ। তোমরা খুব সহজে বুঝতেছো, ঠিক অ্যাডজেক্টিভের জায়গাটাই দখল করেছে ব্রোকেন শব্দটি, তাহলে এটি হলো অ্যাডজেক্টিভ। আই ওয়াজ অ্যাসাইন্ড, নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আই ওয়াজ অ্যাসাইন্ড টু ডু এ ফিনিশড ওয়ার্ক। এখানে ওয়ার্কের আগে বিগ ওয়ার্ক, ডিফিকাল্ট ওয়ার্ক হতে পারতো, এখানে ওয়ার্কের আগে যদি ডিফিকাল্ট থাকতো, আই ওয়াজ অ্যাসাইন্ড টু ডু এ ডিফিকাল্ট ওয়ার্ক, ডিফিকাল্ট হয়তো কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ডিফিকাল্ট না বসে যেহেতু ফিনিশ বসেছে, ফিনিশটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। ডিয়ার স্টুডেন্টস, এটি হলো পাস্ট পার্টিসিপল। এবার পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট পার্টিসিপলের গঠনটা হলো এরকম, কীরকম? মানে হেভিং থাকবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যেমন ভার্বের সাথে আইএনজি সেটাও থাকবে, আবার পাস্ট পার্টিসিপল V3 সেটাও থাকবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যদি আমরা গণিতের মতো করে বলি, প্রেজেন্ট পার্টিসিপল যোগ পাস্ট পার্টিসিপল ইকুয়াল টু, অর্থাৎ সমান সমান পারফেক্ট পার্টিসিপল। লুক এট দি এক্সাম্পল, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি আছে এবং ডান আছে, তাহলে হ্যাভিং ডান এই দুইটা মিলেই হলো পারফেক্ট পার্টিসিপল। তো ডিয়ার স্টুডেন্টস, ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে আমার মনে হয় তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। এবার আমরা আলোচনা করব ক্লোজ নিয়ে। ক্লোজ কি? ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট ক্লোজ। ক্লোজ কি? ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফাইনিট ভার্ব অ্যান্ড এ সাবজেক্ট। অর্থাৎ ক্লোজ হচ্ছে এক শ্রেণী শব্দ বা একগুচ্ছ শব্দ, কয়েকটি শব্দের সমষ্টি, যেখানে অবশ্যই একটি ফাইনিট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। আরও সংক্ষেপে বললে, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্টটি উজ্জ্ব থাকে। সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি, আরও শর্ট করে বলতে পারি যে বাক্যে একটি ফাইনিট ভার্ব থাকে তার মানে সেখানে একটি ক্লোজ আছে। অর্থাৎ একটি বাক্যে ফাইনিট ভার্ব থাকবে যতটি ক্লোজ থাকবে ততটি, এই কথাটা মাথায় রাখতে হবে। একটি বাক্যে ফাইনিট ভার্ব থাকবে যতটি
ক্লোজ থাকবে ততটি। অর্থাৎ একটি বাক্যে যদি 10টি 20টি ফাইনাইট ভার্ব থাকে তার মানে ওখানে ক্লোজ আছে 10টি। ডিয়ার স্টুডেন্টস, ক্লোজ প্রধানত দুই প্রকার, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোন ক্লোজ? ক্লোজ দ্যাট ইজ নট dependent on other clause. That means the clause that is independent, that can express its meaning independently, is called an independent clause. অর্থাৎ যে ক্লোজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং যে ক্লোজ কখনোই অন্য ক্লোজের উপর নির্ভরশীল নয় সেটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। লুক এট দি এক্সাম্পল, আই ফাউন্ড এ টল বয়। এটা পুরোটাই একটি বাক্য, এটি একটি ক্লোজ, কারণ একটি ফাইনাইট ভার্ব আছে হলো ফাউন্ড এবং এটি অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়। এটি হলো ডিয়ার স্টুডেন্টস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এবার ডিপেন্ডেন্ট ক্লোজ কি? দ্য ক্লোজ হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের আরেকটি নাম হলো প্রিন্সিপাল ক্লোজ, ইজ কল্ড আ ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে ডিয়ার স্টুডেন্ট, যে ক্লোজটি সর্বদা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর নির্ভরশীল সেটি হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। আই ফাউন্ড এ বয় হু ওয়াজ টল। এক্সাম্পল দেখো, আই ফাউন্ড এ বয়, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এই ক্লোজের উপর এই ক্লোজটি নির্ভরশীল। আমি একটি ছেলেকে দেখেছিলাম যে ছিল খুব লম্বা। তাহলে কে ছিল, যে ছিল খুব লম্বা, এটাকে কোনো অর্থ আছে না। তাহলে প্রশ্ন কে ছিল খুব লম্বা, তার মানে এই ক্লোজটি তার অর্থ প্রকাশ করার জন্য আই ফাউন্ড এ বয় এই মেইন ক্লোজের উপর নির্ভরশীল, তার মানে ওটি হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। আরেকটি, তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজ ডিয়ার স্টুডেন্টস দুই প্রকার। ডিপেন্ডেন্ট ক্লোজ হলো দুই প্রকার, একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ এবং আরেকটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। তবে আলোচনার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি আগে লিখেছি কোঅর্ডিনেট ক্লোজ এবং পরে লিখেছি সাবঅর্ডিনেট ক্লোজ। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা লক্ষ্য করি হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ হলো ওই ক্লোজ যা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত থাকে। কোঅর্ডিনেট ক্লোজ হলো ওই ডিপেন্ডেন্ট ক্লোজ যা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত থাকে। তার মানে কোঅর্ডিনেটিং ক্লোজের শুরুতেই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। ডিয়ার স্টুডেন্টস, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার সহজ টেকনিক হলো ফ্যান ভয়েস, FANBOYS, ফ্যান ভয়েসের পূর্ণরূপ হলো ডিয়ার স্টুডেন্টস এতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, আবার নেভার দিলেস, নট অনলি বাট অলসো, বিতে হলো আবার বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট এবং এসতে হলো সো। এই কয়টি কনজাংশনই হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলো যদি কোনো ক্লোজের শুরুতে থাকে তাহলে সেটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। লুক এট দি এক্সাম্পল ডিয়ার স্টুডেন্টস, আই ফাউন্ড এ বয় অ্যান্ড হি ওয়াজ ভেরি টল। অ্যান্ড আছে এই ক্লোজের শুরুতে, অ্যান্ড হি ওয়াজ ভেরি টল, তাহলে এই ক্লোজটি হলো কোঅর্ডিনেট ক্লোজ এবং আই ফাউন্ড এ বয় এটি হলো প্রিন্সিপাল ক্লোজ, এটি হলো কোঅর্ডিনেট ক্লোজ ডিয়ার স্টুডেন্টস। ওখানে অ্যানাদার এক্সাম্পল, আই শ্যাল উইন ইউ অর আই শ্যাল স্নাস ইউ। আমি তোমাকে জয়লাভ করবো অথবা তোমাকে ছিনিয়ে নেব। তাহলে এই যে আই শ্যাল স্নাস ইউ এর শুরুতে অর শব্দটি আছে, মানে এই অর কোঅর্ডিনেটিং কনজাংশনটি আছে। এটা কেন কোঅর্ডিনেটিং কনজাংশন? তখন ফ্যান ভয়েসের এই যে অর, এটা আমরা মনে রাখার টেকনিক বলেই দিয়েছি। এটা হলো কোঅর্ডিনেট ক্লোজ ডিয়ার স্টুডেন্টস, আর এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পড়বো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হলো ওই ডিপেন্ডেন্ট ক্লোজ যা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজের সাথে যুক্ত থাকে। আমি আবার বলছি, সাবঅর্ডিনেট ক্লোজ হলো ওই ক্লোজ যা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে ক্লোজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এবং এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দ্য মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন অনেকগুলো, তাই আমি আগে কোঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করেছি। এই যে ফ্যান ভয়েসের এইগুলো ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো হলো সাবঅর্ডিনেট ক্লোজ। মোস্ট কমন সাবঅর্ডিনেটিং ক্লোজ হলো এগুলো আমি দিয়েছি। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় বারবার অনুশীলন করবে, দেখবে, দুইবার পড়লেই তোমাদের মনে থাকবে। সেগুলো দেখো, হুইচ এভার, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, তারপরে অ্যাজ লং অ্যাজ, বাই দ্য টাইম, নাও দ্যাট, ওয়ান্স, সিন্স, টিল, until, when, whenever, though, although, even though, while, who, whoever, whom, whomever, where, wherever, whose, if, unless, provide that, in case, lest, how, as though, as if, because, so that, in order, that, since, as। এগুলো হলো সাবঅর্ডিনেটিং
কনজাংশন, এগুলো যদি কোনো ক্লোজের শুরুতে থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। লুক অ্যাট দি এক্সাম্পল, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। এই যে বিকজ আছে এই ক্লোজের শুরুতে, এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এই কনজাংশন বিকজ কনজাংশন দ্বারা এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত আছে, তাই এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি এক্সাম্পল দেখো, আই ফাউন্ড এ বয় হু ওয়াজ টল। এই যে হু হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত আছে, তার মানে এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ক্লোজ কি, কত প্রকার এবং সেগুলো কি কি। এবার আমরা যে আলোচনা করতে চেয়েছিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার বলতে পারবো সিম্পল সেন্টেন্স কি। ডিয়ার স্টুডেন্টস, লুক, সিম্পল সেন্টেন্স, দ্য সেন্টেন্স having only a single independent clause is called a simple sentence. যে সেন্টেন্সে, ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনো, যে সেন্টেন্সে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ থাকবে সেটি হলো সিম্পল সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কয়টি? অবশ্যই একটি, কারণ একটি ফাইনাইট ভার্ব আছে মানে সেখানে একটি ক্লোজ আছে। এখানে কখনোই একটার বেশি ক্লোজ থাকতে পারবে না। কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। আমার মনে হয় তোমাদের বিষয়টি বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। লুক অ্যাট দি এক্সাম্পল, আই স এ টল বয়। সিম্পল সেন্টেন্স, এখানে একটি মাত্র ক্লোজ আছে, একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে স, এবং এটি একটি ক্লোজ, তাহলে এটি হলো সিম্পল সেন্টেন্স। এবার আরেকটি দেখো, আই কুড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস। আই কুড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। যে কুড হলো একটি মাত্র ফাইনাইট ভার্ব, কুড একটি মাত্র ফাইনাইট ভার্ব। এখানে বিকজ থাকলে ওটা বিকজ অফ আছে এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটাকে ক্লোজ বলা যাচ্ছে না। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবা, অনেকে এটা গোলায় ফেলো। বিকজ থাকলে সেটা কমপ্লেক্স সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু বিকজ অফ কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন নয়। এবার আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স কি। A sentence having an independent clause and one or more than one subordinate clause is called a complex sentence. খুব ভালো করে শোনো, কমপ্লেক্স সেন্টেন্স আমরা তাকেই বলবো যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ বা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং কমপক্ষে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কমপক্ষে কয়টি? একটি। তাহলে একটি প্রিন্সিপাল ক্লোজ যোগ একটি সাবঅর্ডিনেট ক্লোজ সামান হলো কমপ্লেক্স সেন্টেন্স। তবে সাবঅর্ডিনেট ক্লোজ একের অধিক থাকতে পারে, 2টি, 3টি, 4টি, 8টি, 10টি থাকতে পারে, এটি কোনো ব্যাপার নয়। লুক অ্যাট দি এক্সাম্পল, আই স এ বয় হু ওয়াজ টল। এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন ডিয়ার স্টুডেন্টস? এখানে দেখো একটি প্রিন্সিপাল ক্লোজ আছে, আই স এ বয়, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটি? হু ওয়াজ টল, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে কিছু সাবঅর্ডিনেট ক্লোজ এখানে একাধিকও থাকতে পারে, যেমন আই স এ বয় হু ওয়াজ টল, হু ওয়াজ হ্যান্ডসাম, হু ওয়াজ এ বাংলাদেশি বয়, ইত্যাদি ইত্যাদি। আমরা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করতে পারি। আরেকটি এক্সাম্পল দেখো, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। বিকজ দেওয়া হয়েছে, আমি স্কুলে যেতে পারি নাই কারণ আমি ছিলাম অসুস্থ। কারণ এটি হলো একটি প্রিন্সিপাল ক্লোজ এবং বিকজ আই ওয়াজ ইল একটি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। Look at the compound sentence. Compound sentence is a sentence having an independent clause and one or more than one coordinate clause is called a compound sentence. অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যে সেন্টেন্সে একটি ওই যে কমপ্লেক্সের মতোই যে একটি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং এক বা একাধিক থাকবে কোঅর্ডিনেট ক্লোজ। কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্য হলো কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেট ক্লোজ, কম্পাউন্ডে থাকে কোঅর্ডিনেট ক্লোজ। ডিয়ার স্টুডেন্টস, look at the example. I found a boy and he was tall. I found a boy and he was tall. আমি ছেলেকে দেখেছিলাম যে ছিল লম্বা। এখানে দেখো এইটি হলো কোঅর্ডিনেট ক্লোজ, কারণ এর শুরুতে আছে অ্যান্ড। ডিয়ার স্টুডেন্টস, আই ওয়াজ ইল অ্যান্ড সো আই কুড নট গো টু স্কুল। এখানে অ্যান্ড সো দুইটি কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেটা কোনো ব্যাপার না। দুইটি কোঅর্ডিনেট কনজাংশনের সমন্বয়ে এটা হলো কোঅর্ডিনেট ক্লোজ এবং এই কোঅর্ডিনেট ক্লোজটি আই ওয়াজ ইল প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত, এটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তার মানে এবার আমরা উপসংহারে এসে বলতে পারি যে সিম্পল সেন্টেন্স যখন তোমাকে করতে বলবে, যেমন দেখো আমি একই সেন্টেন্স দিয়ে 3টি এক্সাম্পল দেখেছি। দেখো, আই স এ টল বয়, যখন মনে করো এইটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স আছে, আই স এ বয় হু ওয়াজ টল, তাহলে আমার এখানে প্রিন্সিপাল ক্লোজ আছে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে। এটাকে যখন তুমি সিম্পল করতে হবে তখন মাথায় থাকতে হবে যেখানে যে ওয়াজটা যে
ফাইনাইট ভার্ব আছে, এটাকে আমাকে বাদ দিতে হবে, দিয়ে আমার অর্থ চেঞ্জ না করতে পারলেই সেটা হলো সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো আমি খুব চতুরতার সহিত আই স এর টল বয়, টলটা শুধু বয়ের আগে অ্যাডজেক্টিভ হিসেবে বসায় সেখানে ভার্ব উঠাই দিলাম, তাহলে সেটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পেরেছো তোমরা? আর কম্পাউন্ড সেন্টেন্স আবার ওইটা যদি কম্পাউন্ড করতে বলো, দেখো তাহলে হুর জায়গায় আমি অ্যান্ড লাগাই দিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন লাগাইলে সেটা হয়ে গেল কম্পাউন্ড। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করবো একদিন যে কীভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আলাদা একটি থেকে আরেকটি ইন্টারচেঞ্জ করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখলাম ফাইনাইট ভার্ব কি। আমি 1 মিনিটে বলতেছি যা শিখলাম। আমরা শিখেছি ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব দ্বারা টেন্স জানা যায় তাই ফাইনাইট ভার্ব। বা নন ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব দ্বারা সাবজেক্টের টেন্স দ্বারা নাম্বার পার্সন এবং টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেটি হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ এবং জিরান্ড নাউনের মতো কাজ করবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা শিখেছি ক্লোজ কি। ক্লোজ হলো কয়েকটি শব্দের সমষ্টি যেখানে কমপক্ষে একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজ আবার 2 প্রকার: ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ক্লোজ আবার 2 প্রকার, সেটা হলো সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট। তারপর আমরা শিখেছি সিম্পল সেন্টেন্স হলো ওই সেন্টেন্স যেখানে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, কোনো সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ক্লোজ থাকবে না। সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লোজ থাকলে সেটা কখনোই সিম্পল সেন্টেন্স হতে পারে না। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো যেখানে একটি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেটি কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হলো ওই সেন্টেন্স যেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে এক বা একাধিক কোঅর্ডিনেট ক্লোজ থাকে। ডিয়ার স্টুডেন্টস, thank you very much for your patient hearing. Thanks all. Thank you very much. See you another day in another session. Till then, Allah Hafiz.